জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। আর স্পেশাল 24-এ আগেই আপনাদের জানিয়েছিলাম এসসিও সামিটে ভারত ধাক্কা খাওয়ার পর ব্রিক্সে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাবে। এসসিওতে পেহেলগাঁও হামলার নিন্দা ছিল না, সেই নিন্দা প্রস্তাব এলো ব্রিক্সের তরফে। ব্রিক্স মঞ্চে অন্তত একটা এককাট্টা ছবি দেখা গেল, যেখানে পাঙ্গা নেওয়ার কথা বলা হলো ট্রাম্পের সঙ্গেও। ব্রিক্সের হাবভাব ট্রাম্পকে অস্বস্তি বাড়াচ্ছে, চাপ বাড়ছে পাকিস্তানের ওপরে। ব্রিক্সে জোরো ব্যাটিং ভারতের। শঙ্কা একটা আগে থেকেই তৈরি হয়েছিল, সেই মতো ফের একবার ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলির ওপর ট্রাম্পের গোঁসা আবার বাড়ল। পাল্টা ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারত সহ ব্রিক্সের বাকি দেশগুলো। ডলারকে এড়িয়ে বিকল্প পেমেন্ট সিস্টেম চালুর পথে ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল সহ ব্রিক্সের বাকি দেশগুলো। আর এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কি অর্থনৈতিক হাতাহাতির পথে ভারত সহ ব্রিক্সের দেশগুলি? ব্রিক্স যে গোষ্ঠীর আওতায় বিশ্বের অন্তত 46% জনসংখ্যা, বিশ্বের মোট জিডিপির 35%-এর বেশি ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলির পকেটে। ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। ব্রিক্সে এর পরে যোগ দেয় ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, ইন্দোনেশিয়া। আমন্ত্রণ রয়েছে সৌদি আরবের কাছেও। আমেরিকার ডলার নির্ভর অর্থনীতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রিক্স। ডলারের ওঠাপড়া থেকে মুক্ত হতে চাইছে ব্রিক্স। ডলার ছাড়াই ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলি ব্যবসা করতে আগ্রহী। এই জায়গা থেকেই তৈরি হচ্ছে ব্রিক্স দেশগুলির আলাদা পেমেন্ট সিস্টেম। চীন এই নিয়ে অনেকটাই এগিয়েছে বলে খবর। বাজারে দুটো তথ্য জোরদার: এক, ব্রিক্স পেমেন্ট কার্ড; দুই, ব্রিক্স নোট। ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলি এই পদ্ধতিতে নিজেরা ব্যবসা চালানোর কথা ভাবছে বলে খবর। এখানেই ঘোষা মার্কিন প্রেসিডেন্টের। ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ব্রিক্স দেশগুলি ডলার এড়িয়ে ব্যবসা করতে চাইলে তাদের উপর 100% শুল্ক চাপবে। If they want to play games with the dollar, then they're going to be hit with a 100% tariff the day they mention that they want to do it. And they will come back and say, we beg you not to do this. BRICS is dead since I mentioned that. চলতি ব্রাজিলের রিও ডি জেনেইরোর সম্মেলনে যখন বিকল্প আর্থিক ব্যবস্থা নিয়ে আবারও ভাবনা চিন্তার বিষয় সামনে এলো, তখন ফের হুঁশিয়ারি ট্রাম্পের। তার হুঙ্কার, কোনো দেশ যদি ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির হাত ধরে তার উপর অতিরিক্ত 10% শুল্ক চাপাবে আমেরিকা। মার্কিন এই নীতিতে কোনো দেশের ছাড় নেই, অর্থাৎ ছাড় নেই ভারতেরও। এই বার্তা তখন সামনে এলো যখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চূড়ান্ত দর কষাকষি জারি আমেরিকার। সেই জায়গা থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ব্রিক্সও। ব্রিক্সের তরফে পাল্টা বিবৃতি, কারো একতরফা শুল্ক নীতি আন্তর্জাতিক বাণিজ্য নীতিকে ধাক্কা দিচ্ছে। এই ধরনের নীতি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার নীতির বিরোধী। ফলে স্পষ্ট, ট্রাম্প আর তার দেশের ডলারের গাজুয়ারি আর মানবে না ব্রিক্স। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির সঙ্গে লড়াই শুরু বিশ্বের দ্বিতীয়, চতুর্থ ও অষ্টম বৃহৎ অর্থনীতির দেশ সহ অন্যান্যদের। শুল্ক চাপানো তো আরও জমজমাট। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আসলে শুল্ক যুদ্ধে ট্রাম্প গাজোয়ারি করতেই পারেন, কারণ ডলার নির্ভরতা। ব্রিক্স বিকল্প ব্যবস্থা যদি করে ফেলে সেটা তো ধাক্কা খাবে। আর এটাই ট্রাম্পের মূল চিন্তা, কারণ যদি ডলারের ওপরে নির্ভরশীলতা কমে যায় তাহলে ট্রাম্প দাদাগিরিটা করবেন কিভাবে? আজকে এক দেশ থেকে অন্য দেশে যদি ব্যবসা বাণিজ্য করতে হয় ডলারে করতে হবে, সেটা ব্রিক্স চাইছে এই গ্লোবাল সাউথে আলাদা করে আলাদা পেমেন্ট সিস্টেমের মাধ্যমে করতে। ফলে ডলারের ওঠানামা খুব একটা প্রভাব ফেলবে না, এটাই চিন্তা, বোঝাচ্ছেন অর্থনীতিবিদ প্রবীর সরকার। ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ট্রেডগুলো ডলারেই সেটেল হয় এবং ব্যাংকিং সিস্টেমে যে সুইফট সিস্টেম তার মাধ্যমেই
ইন্টারন্যাশনাল ফান্ডগুলো ট্রান্সফার হয়। এখন ওনার যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতিকে অ্যাভয়েড করতে গেলে এই দেশগুলোর মধ্যে যদি ব্যবসা বাণিজ্য চালাতে হয় তাহলে তাদের লোকাল কারেন্সিতেই যাতে ব্যাপারটা করা যায়, বা একটা কমন কারেন্সি, ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে একটা কমন কারেন্সি যদি করা যায়, সেই নিয়ে চিন্তাভাবনা করা হয়েছে। ইভেন IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের ধাঁচে একটা ব্রিক্স ব্যাংক সেট আপের কথাও ভাবনা চিন্তা করা হয়েছে। সুতরাং এই ট্যারিফ ওয়ারটা বেশ জোরদার হবে বলেই আগামী দিনে ধারণা, এবং US ডলারের উপর ডিপেন্ডেন্স যদি কমাতে হয় তাহলে ব্রিক্স কান্ট্রিকে নিজেদের একটা পেমেন্ট সিস্টেম শুরু করাটা বেটার হবে বলেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এবং সেক্ষেত্রে ডলারের ডিপেন্ডেন্সি অনেকটাই কমে যাবে। দেখুন, পলিটিক্যাল সায়েন্সের একটা থিওরি আছে যাকে বলে ম্যাডম্যান থিওরি, খ্যাপাটে তত্ত্ব। এই তত্ত্বে একজন বিশ্ব নেতা তার প্রতিপক্ষকে বোঝানোর চেষ্টা করেন তিনি নিজের মেজাজ মর্জি মতো যা কিছু করতে পারেন। ডোনাল্ড ট্রাম্প যেমন, তিনি পাগলামি করেন, ইচ্ছে মতো কাজ করেন, এক সপ্তাহ বাদে হামলা করব কিনা ভাববো বলে 2 দিন বাদে হামলা করে দেন। তিনি আনপ্রেডিক্টেবিলিটি ডক্ট্রিন তৈরি করে রাখেন যাকে বলে ধোঁয়াশার মতবাদ, অর্থাৎ তিনি কখন কি করবেন কেউই বুঝতে পারবে না। 1968 সালে সেই সময়কার মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। ভিয়েতনাম যুদ্ধ শেষ করার চেষ্টা করেছিলেন আপ্রাণ, কিন্তু বাগে আনতে পারছিলেন না। শেষ পর্যন্ত নিক্সন তার সেই সময় সিকিউরিটি অ্যাডভাইজার ছিল হেনরি কিসিঞ্জার, তাকে বললেন উত্তর ভিয়েতনামের লিডারদের সাথে কথা বলো, তাদের বোঝাও যে নিক্সন কিন্তু খুব খ্যাপাটে মানুষ, কেউই জানে না তিনি কি করতে যাচ্ছেন। এই ভয় দেখানোর কথা বলা হয়েছিল যখন, সেখান থেকেই এই ম্যাডম্যান থিওরি। ব্রিক্স এই ম্যাডম্যানকেই চ্যালেঞ্জ করার কথা ভাবছে, আর তাতেই যত চ্যালেঞ্জ সামনে আসছে ম্যাডম্যান ডোনাল্ড ট্রাম্পের চিন্তা, দুশ্চিন্তা, খ্যাপামি ততই বাড়ছে। সে কারণে না তিনি বলেন প্রথমে 100%, এখন বলছেন আরও 10% শুল্ক চাপাবো। যত বিশ্বের অন্যান্য দেশ এককাট্টা হচ্ছে তত। অর্থনীতির ক্ষেত্রে হাতে হাত ধরে ব্রিক্স তাই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আমেরিকাকে। দেখুন, ব্রিক্সের শুরুতেই প্রধানমন্ত্রী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন, পশ্চিমী দুনিয়ার গাজোয়ারি বরদাস্ত করা হবে না। এবার গ্লোবাল সাউথকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। কি এই গ্লোবাল সাউথ, কি এর ভূমিকা দেখি। রাষ্ট্রসংঘ, কাগুজে বাঘ আর তার নিরাপত্তা পরিষদ, হাতে গোনা দেশের ভেটোর ক্ষমতা সেখানে। অথচ ব্রাত্য ভারত, ব্রাজিলের মতো দেশ বস্তা পচা সেই সংস্থাকে ঝেড়ে মুছে নতুন করে গড়া উচিত, এই সওয়াল ভারতের দীর্ঘদিনের। এবার ব্রাজিলের রিও ডি জেনেরোতে ব্রিক্সের শুরুতেই নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিলেন দক্ষিণী বিশ্বকে, এশিয়াকে, আফ্রিকাকে গুরুত্ব দিতেই হবে। পশ্চিমী দুনিয়ার ফাঁপা আওয়াজ আর নয়, গ্লোবাল সাউথ বার্তা নরেন্দ্র মোদী। The changing circumstances demand credible and effective reforms in global governance. Progress cannot come without giving voice to the global south. We need more than slogans. We need action. মোদির বার্তা, গ্লোবাল সাউথ ছাড়া যে কোনো আন্তর্জাতিক সংগঠন সিম ছাড়া ফোনের মতো। কিন্তু এই গ্লোবাল সাউথ বলতে কি বুঝিয়েছেন প্রধানমন্ত্রী? গ্লোবাল নর্থ বলা হয় উন্নত বিশ্বকে, আর গ্লোবাল সাউথ উন্নয়নশীল বিশ্বকে। দক্ষিণে হলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গ্লোবাল নর্থের মধ্যে পড়ে। চীন, ভারত সহ 134টি দেশ গ্লোবাল সাউথের অধীন। গ্লোবাল সাউথের প্রথম ভাবনা ভাবে চীন। চীন গ্লোবাল সাউথের নেতা হওয়ার চেষ্টা করে। তবে কোভিডের পর গোটা বিশ্ব পরিস্থিতি বদলাতে থাকে, চীনের দাদাগিরি অনেকটাই কমে গিয়ে গুরুত্ব বাড়ে ভারতের। 2023 সালে ভার্চুয়াল গ্লোবাল সাউথ সামিট করে ভারত। পাকিস্তান ও চীন ছাড়া 123টি দেশ সেই সামিটে সামিল হয়। এবার ব্রিক্সেও সেই গ্লোবাল সাউথের হয়ে ব্যাটিং করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যা অগ্রাহ্য করতে পারেনি চীনও। যদিও রাশিয়ার পুতিন ও চীনের জিনপিং আসেননি, এসেছেন তাদের দেশের সেকেন্ড ইন কমান্ড। তবে যৌথ বিবৃতিতে নিরাপত্তা পরিষদে ভারত ও ব্রাজিলের অন্তর্ভুক্তির পক্ষে সায় দিয়েছে চীনও, যদিও তার প্রতিফলন বাস্তবে এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে কূটনৈতিক দৌত্যের ক্ষেত্রে এটা ভারতের সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিক্সের পরের বছরের সম্মেলন ভারতে, সেখানে কি এক হবেন মোদি, পুতিন, জিনপিং? পশ্চিমে গা জোয়ারের বিরুদ্ধে বৈরিতা ভুলে ভারতের পাশে থাকবে চীন, নাকি ফের বিশ্বাসঘাতকতার চেনা কিস্সা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আসলে গ্লোবাল সাউথের গলার কাটা হয়ে আছে চীন। বারবার সে ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেই থাকে। যেমন এসসিওতে পাহেলগাঁওয়ের প্রসঙ্গটাই উঠল না। ব্রিক্সে সেটা সম্ভব হবে কিনা এটা নিয়ে কিন্তু একটা কূটনৈতিক চ্যালেঞ্জ ছিল, এবং সেটা ঘাড়ে নিয়েই ব্রিক্স সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটনৈতিক দৌত্য সফল। পাহেলগাঁও হামলায় কড়া নিন্দা জানিয়েছে ব্রিক্স, জানিয়েছে সন্ত্রাসবাদের রেয়াত নয়। সম্মেলনে বসে পাকিস্তানকে এক হাত নিয়েছেন নরেন্দ্র মোদী। এসসিও সামিটে পেহেলগাঁও হামলা নিয়ে কোনো নিন্দা আদায় করতে পারেনি ভারত। যৌথ বিবৃতিতে সই করেননি রাজনাথ সিং। সম্মেলনে কোনো বিবৃতিই তাই গৃহীত হয়নি সেবার। তবে ব্রিক্সে সম্ভব হলো। ব্রিক্সের তরফে বলা হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স। সন্ত্রাসবাদের কড়া নিন্দা জানিয়েছে ব্রিক্স। নিন্দা যারা সন্ত্রাসবাদে মদত দেয় তাদেরও। জম্মু কাশ্মীরে যেভাবে জঙ্গি হানা হয়েছে তার কড়া নিন্দা জানানো হয়েছে ব্রিক্সের যৌথ বিবৃতিতে। ব্রিক্স সব রকমভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে, এমনই জানানো হয়েছে যৌথ বিবৃতিতে। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীও জানিয়েছেন পেহেলগাঁও হামলা শুধু ভারতের ওপর আঘাত নয়, এটি মানবতার উপরেও আঘাত। সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির কোনো জায়গা নেই বলে সাফ বার্তা মোদীর। এরপরে পেহেলগাঁও নিয়ে ব্রিক্সের বিবৃতি। ब्रिक्स में भारत के पक्ष को पर मुहर लगी है। पहलगाम हमले की सब ब्रिक्स के देशों ने निंदा की है और प्रधानमंत्री जी ने पाकिस्तान को पूरी तरह एक्सपोज किया है। हमारी कूटनीतिक बहुत बड़ी जीत है, पूरी दुनिया हमारे साथ खड़ी है। कांग्रेस अवश्य ब्रिक्सের এই বিবৃতিকে গুরুত্ব দিতে নারাজ। ব্রিক্সে মোদি নীতি ব্যর্থ বলেই দাবি হাত শিবিরের। हमें सहयोग की जरूरत है अंतर्राष्ट्रीय मंच पर। पहलगाम हमले के बाद कोई मुल्क हमारे साथ खड़ा हुआ नहीं दिखा। ऑपरेशन सिंदूर के वक्त कोई मुल्क हमारे साथ खड़ा हुआ नहीं दिखा। आज जो ब्रिक्स की बात आप कर रहे हैं उसमें न चीन गया है न रशिया गया है, और जो इसमें नए सदस्य आए हैं वो इजिप्ट हो या ईरान हो, उससे हमारे कैसे संबंध हैं, हम आगे क्या करने वाले हैं, अपने संबंधों को मजबूत कैसे करने वाले हैं। प्रधानमंत्री की विदेश यात्राएं देश के लिए कुछ हासिल नहीं करके आती। তবে বিজেপি অবশ্য কংগ্রেসের দাবি ওড়াচ্ছে। পাকিস্তানকে ব্রিক্স মঞ্চে তুলোধনা করা গিয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। ব্রিক্স সম্মেলনে ভারতের ঝোড়ো ব্যাটিং সফল বলে দাবি বিজেপি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই ধরনের ফাঁস পাকিস্তানের গলায় যত আসছে তত পাকিস্তানের মধ্যেই অস্বস্তি বাড়ছে। দেখুন, পেহেলগাঁও হামলা যখন হয়েছিল তখন ভারতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এসবের জন্য পাকিস্তান দায়ী। সম্পর্ক খারাপ হতে থাকে, পাকিস্তানের অভ্যন্তরে হইচই হয়, আমরা জল বন্ধ করে দিই। বিলাওয়াল ভুট্টো সুর চড়ান, যুদ্ধের কথা বলেন। তারপর আবার তিনি এটাও বলেছিলেন, বিলাওয়াল ভুট্টো, যে পেহেলগাঁও হামলায় যারা জড়িত রয়েছেন, হাফিজ সঈদের নাম তো তার মধ্যেও রয়েছে, তাদেরকে যদি ভারতের হাতে তুলে দিয়ে যদি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হয়, ব্যাস হাফিজ সঈদের পরিবারের গায়ে, জঙ্গি গোষ্ঠীর গায়ে ফোসকা পড়েছে বিস্তর। তারা বলছেন, এই কি কথা বলছেন বিলাওয়াল ভুট্টো, বাবাকে তুলে দেবে ভারতের হাতে? হাফিজ সঈদের ছেলে কি বলছে একবার শুনাই। बिलावल को तो ये चाहिए था कि वो यहाँ मोदी की दहशतगर्दी को वादे करता, लेकिन आज हमारे सियासतदान उनके मुंह में जुबान दुश्मनों की हो और वो किसी भी पाकिस्तानी को दुश्मन के यानी हिंदुस्तान के हवाले करने की ऑफर्स करते फिरें। এই সমস্ত বিষয় যখন চলছে, ব্রিক্সে যখন পেহেলগাঁও হামলা নিয়ে যৌথ বিবৃতি সামনে আসছে, তারপরেই ভারতের জেলে বন্দি তাহাউর রানার বিস্ফোরক স্বীকারোক্তি সামনে আসছে। রানার স্বীকারোক্তি, 26/11 মুম্বাই হামলায় সরাসরি যোগ ছিল পাকিস্তানের। মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা
অবশেষে স্বীকার করেছে সে পাকিস্তানি সেনার স্পাই ছিল। আরে এই কথাটাই তো ভারত এতদিন ধরে বলে আসছিল, আজ হাতে গরম প্রমাণ। সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিশ্বের দরবারে কোনো রকম চেষ্টার কসুর করেনি ভারত। এর আগে আমরা দেখেছি 2023 সালে বিশ্বের দরবারে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে উপস্থিত হয়ে ভারতের প্রতিনিধি রুচিরা কাম্বোজ পাকিস্তানকে বিশ্বের সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসেবে উল্লেখ করেছেন। আর সেই ধারা বজায় থেকেছে ব্রিক্স সম্মেলন, এশীয় সম্মেলন থেকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকেও। ব্রিক্সে পেহেলগাঁও হামলা নিন্দা করে যৌথ বিবৃতি আদায় করেছে ভারত। এবার সামনে এলো মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার স্বীকারোক্তি, 26/11 হামলায় যোগ ছিল পাকিস্তান সেনার। সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তথ্য প্রমাণ, কূটনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক চাপ, এই তিনের সমীকরণে পাকিস্তান এখন কার্যত বেনকাব হয়ে পড়েছে। পাকিস্তানের এই আসল চেহারা এখন সারা বিশ্বের সামনে এসে পড়েছে, আর যাতে একেবারে নতুন সংযোজন তাহাউর রানা। 26/11 তাহাউর রানা ঘটনার বেশ কয়েকদিন আগে মুম্বাই এসে রীতিমতো রেইকে করেছে। আর শুধু মুম্বাই নয়, ভারতের বিভিন্ন শহরেও রেইকি করেছিল হামলা চালানোর জন্য। এত সবের ঘটনায় একটা বিষয় স্পষ্ট, পাকিস্তানের সেনা এবং জঙ্গি সংগঠনগুলির একেবারে যোগসাজশ স্পষ্ট হয়ে গিয়েছে সারা বিশ্বের দরবারে। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। প্রথমে ব্রিক্সে পেহেলগাঁও বিবৃতি, তারপর রানার স্বীকারোক্তি। পাকিস্তানের বিরুদ্ধে এখন জোড়া অস্ত্র ভারতের। বিরোধীরা মোদী সফর নিয়ে খোঁচা দিচ্ছে বটে, তবে অনিক চট্টোপাধ্যায়ের মতো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এটা ভারতের কূটনৈতিক জয়। ব্রিক্স সম্মেলনে যে পেহেলগাঁও হামলার যে নিন্দা করা হয়েছে সেটা ভারতের কূটনীতির একটা সাফল্য হিসেবে অবশ্যই ধরা হবে, এবং তাহাউর রানা যে জঙ্গি হামলায় পাক সেনা যোগের যে যোগসাজশ সেটাকেও স্বীকার করেছেন, তাতেও পাকিস্তানের আরেকবার সেটব্যাক হলো অবশ্যই আন্তর্জাতিক কূটনীতিতে। অর্থাৎ এই দুটো ক্ষেত্রেই পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা, ব্রিক্স সম্মেলন সেটা সেই হামলার ব্রিক্স সম্মেলনে রাখা এবং তাহাউর রানার যে স্বীকারোক্তি, এই দুটোতেই অবশ্যই আরেকবার করে বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখ পুরল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসলে কূটনীতিটা না যত দিন যাচ্ছে ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। কিরকম কঠিন এই অপারেশন সিঁদুরেই দেখুন না। কদিন আগে ডেপুটি চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং অপারেশন সিঁদুর নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন। সংঘর্ষটা কিন্তু আমাদের শুধু পাকিস্তানের সাথে হয়নি, চীন আর তুরস্কের সঙ্গে চলছে। চীন পাকিস্তানকে ল্যাবরেটরির মতন ব্যবহার করে, তাদের অস্ত্রশস্ত্র টেস্ট করে। চীন আর পাকিস্তান দুজনেই এতে আপত্তি জানিয়েছে। বলছে, পাকিস্তান বলছে সব ক্যাম্প পলিটিক্স করছে ভারত, আর চীন বলছে তাদের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক সেটা কোনো তৃতীয় দেশকে টার্গেট করতে নয়। এসব ভুয়ো কথা অবশ্য আমল দিয়ে লাভ নেই। ডেপুটি চিফ অফ স্টাফ কি বলেছিলেন শুনে নি আপনারা। One border, two adversaries. So we saw Pakistan one side, but adversaries were two, and if I would say actually 4 or 3 actually. So Pakistan was the front face. We had China
providing all possible support. And it's no surprise, because if you were to look at statistics, in the last 5 years, 81% of the military hardware that Pakistan is getting is all Chinese, 81% of that. So it's no surprise. And China, of course, the good old dictum, killed by a borrowed knife, 36 stratagems that China talks about, killed by a borrowed knife. So he would rather use the neighbor to cause pain than getting involved in the mud slinging match on the northern border. So that is what he's seen. And another thing that China perhaps has seen is that he's able to test his weapons against, say, various other weapon systems that are there. It's like a live lab which is available to. So it's a good, that is what is something we have to be very, very cognizant about. Again, Turkey also played a very important role in providing the type of support that was there. Bayraktar, of course, he's been giving from before. We saw numerous other drones also coming in. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।